একটা অবস্থা সবসময় তৈরি করতে চাচ্ছে আমাদের ভিতরের ঐক্যতাটাকে নষ্ট করার জন্য। ওটার জন্যই আমরা পিছিয়ে পড়েছি। কিন্তু আপনাকে চিন্তা করলে দেখেন, ভারত কিন্তু সুযোগ পেয়েছিল। আজকে বলা হচ্ছে যে ভারতের চারপাশের প্রতিবেশীগুলো ভারতের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু প্রশ্নটা হলো কেন যাচ্ছে? কারণ যাচ্ছে, আপনি যদি চায়নার যদি আপনি রাজনীতির কথা চিন্তা করেন, চায়না রাজনীতির কথা চিন্তা করেন, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে চায়না কিন্তু কখনোই কোনো দেশের কোনো বিষয় নিয়ে কিন্তু না করায়, বরঞ্চ তারা কৌশলগত সম্পর্ক বিরাজ রাখে। এবং এটাই আসলে আধুনিক পলিটিক্স। বর্তমানে আধুনিক পলিটিক্সটাই হলো কৌশলগতভাবে আপনি পলিটিক্স করবেন, আপনি হস্তক্ষেপ করবেন, সব কিছুই কৌশলগত। কিন্তু ভারত যেটা করছে, যেটা দেখা যাচ্ছে, বা আমি যেটা বুঝি, গত 15 বছর 20 বছর ধরে ভারত প্রত্যেকটা প্রতিবেশীর সাথে এক ধরনের দাদাগিরি করার চেষ্টা করেছে। তার ফলাফল কিন্তু ভালো হয়নি। হ্যাঁ, নিয়ন্ত্রণ, যেটাকে বলা হয় অথরিটারিয়ান, হ্যাঁ, এই যে রোলটা, এই কর্তৃত্ব পরায়ণ যে রোলটা, সেটা করতে গিয়েছে দাদাগিরি। কিন্তু এটা কিন্তু আমাদের প্রতিবেশী কোনো দেশ কিন্তু এটা মেনে নেয়নি। আলটিমেটলি কি হলো? দেখেন, চায়না যেভাবে তার নিজের সার্বভৌমত্বটাকে ধরে রাখছে, অবশ্যই তার নেতৃত্ব দিয়ে। তাহলে আমাদের যে বাংলাদেশের, তাহলে আমাদের যে নেতৃত্বের জায়গায় কি করণীয় এই তৃতীয় পক্ষের শক্তির কাছ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য, বা তৃতীয় পক্ষের শক্তিকে বুঝে সেটাকে কন্ট্রোল করার জন্য আমাদের নেতৃত্বের কি ভূমিকা? এটা আমাদের নেতৃস্থানীয় যারা নেতা এবং যারা আসলে রাজনীতিবিদ আছেন, আসলে তাদেরকেই এই ভার নিতে হবে, তাদেরকে ইনক্লুশনে আনতে হবে। এই যে আমি আপনাকে বললাম যে একটার সাথে জড়িত, তারা পুঁজিবাদে চলে গিয়েছে ক্ষমতায় আসার পরে, অর্থ ব্যবসায় চলে গিয়েছে, জনগণের মৌলিক অধিকারগুলোকে ভুলণ্ডিত করে, জনগণের মৌলিক অধিকারকে আসলে ইগনোর করে তারা কিন্তু পুঁজিবাদের দিকে তারা চলে যাচ্ছে। যার পরিপ্রেক্ষিত কিন্তু এই যে বড় বড় বিজয় ধরন, মানে কি বলবো, যে বিপ্লব ঘটছে। আর এই বিপ্লব, এই ধরনের বিপ্লবের দরুন কি হচ্ছে, আমাদের তাজা প্রাণগুলো, আমাদের যে ভবিষ্যৎ যারা, তাদের তাজা প্রাণগুলোকে আমাদের চোখের সামনে তাদের হত্যা দেখতে হচ্ছে। এটা আমরা কাম্য, মানে এটা আসলে আমাদের দেশের কোনো মানুষ এটা কাম্য করে না বা আশাও করে না। এটাকে মানে দারুণভাবে আমি কি বলবো, যে আমাদের প্রত্যাখ্যিত এটা, এই ধরনের হস্তক্ষেপ আমাদের জনগণ একদম কি বলবো সহস্তে প্রত্যাখ্যান করেছে, তারা পছন্দ করে না। কিন্তু আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, এখন এভাবেই কি দেশ চলবে, নাকি আমরা একটা সঠিক ট্র্যাকে উঠবো? সঠিক ট্র্যাকে উঠতে গেলে মন মানসিকতার দরকার। আমি বলবো যে এই যে বর্তমানে যে বিপ্লবটা হলো 2024 সালে, এটাকে ক্যাপিটালাইজ করতে হবে, এটাকে পুঁজি করে আমাদের যারা এখন, আমরা তো খুবই মানে কি বলবো, যে আমরা খুব ভাগ্যবান যে ডক্টর ইউনূসের মতো একজন সুনামধন্য এবং মানে পৃথিবী জোড়া সুনামধন্য মানুষ আমার দেশের মানে কি বলবো, মানে দেশ চালানোর জন্য প্রধান উপদেষ্টা হয়েছে। তার কাছে আমাদের যেমন অনেক চাওয়া আছে, কিন্তু আর একটা জিনিস ভুলতে চলবে না, গত যে সরকারটি ছিল, আমি দ্ব্যর্থকণ্ঠে এটা বলতে চাই, আমি নিজেকে দায়ী করে এবং ভোট করেই বলতে চাই, গত 16 বছর ধরে কিন্তু তারা দলীয়করণ করে দিয়েছে। এই যে প্রশাসন কিন্তু তাদের তৈরি, এই যে পুলিশ তাদের তৈরি। এখন এই জায়গায় এই মানুষগুলোকে নিয়ে আপনাকে দেশ পরিবর্তন করতে হবে। এখন এই মানুষগুলোকে নিয়ে এখন ভাবার সময় এসেছে। ডক্টর ইউনূস এবং তার দল, আমি বলবো যে পুরো উপদেষ্টা কমিটি, সেই সাথে আমাদের আর্মি, নেতাদের মাইন্ডসেট চেঞ্জ করে এখন কোথায় কোথায় পরিবর্তন করতে হবে, যে কোনোভাবেই বলতে হবে, মানে যে কোনোভাবেই হোক আমাদের কিন্তু দুর্নীতি জিরো টলারেন্সে রাখতে হবে। আদারওয়াইজ আপনি যা কিছু করেন, আমি বললাম যে আমাদের যে কয়জন উপদেষ্টা আছেন 20 জন, গতকালকে 4 জন দিল, সেটা আগে 16 জন, এই 4 জন সহ, এই 20 জন নোবেল লরেট নিয়েও কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। কারণ এগিয়ে নিতে গেলে তো আপনার লেবার দরকার, মানুষ দরকার, প্রশাসন দরকার, পুলিশ দরকার, আর্মি দরকার, আনসার দরকার, লোকাল বডি দরকার, লোকাল রিপ্রেজেন্টেটিভ দরকার, রাষ্ট্র কাঠামোর এই যে যারা স্টেক হোল্ডার, তাদেরকে যদি আপনি পরিবর্তন না করতে পারেন, আইন দিয়ে হোক, আপনি তাদেরকে অ্যাকাউন্টেবল করে হোক, যেভাবেই হোক, আপনি যদি সেই জায়গায় হাত না দিতে পারেন,
আপনি কোনো পরিবর্তনে এই দেশকে কোনো পরিবর্তনে আনতে পারবেন না। এটা আসলে কেউ হাত দিয়ে বা কোনো নেতা যে হস্তক্ষেপ করে যে সরাসরি পরিবর্তন করতে পারবে বিষয়টা তা নয়। এটাকে মানে প্রত্যেকটা মানুষকে আসলে অনুভব করতে হবে। এই যে বিপ্লবগুলা, এই যে তাজা তাজা প্রাণগুলা যে ঝরে গেল, তো একটা বিপ্লবকে মনে রেখে প্রত্যেকটা মানুষকে আসলে স্ব জায়গায় পরিবর্তন হতে হবে। এই জায়গায় আমি মাইন্ডসেটটা পরিবর্তন আপনার সাথে করতে হবে। একমত, কিন্তু এই জায়গাতেই বসে থাকলেও চলবে না। এটা হলো আমার প্রাথমিক একটা মানে কার্যকরী একটা দিক হতে পারে, কিন্তু এটাকে ত্বরান্বিত আমি যদি টেকসই উন্নয়নের কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমার একটা রোল মডেল তৈরি করতে হবে যে কোনোভাবেই। আমি রোল মডেলটা আমি নিয়ে একটু পরে কথা বলি, এবং মাইন্ডসেটের কথা বললেন। অবশ্যই মাইন্ডসেট একটা পজিটিভ দিক। মাইন্ডসেট ঠিক করলে কিছুটা হলেও আমরা উন্নয়নকে আমরা ত্বরান্বিত করতে পারবো। কিন্তু আপনাকে আমি একটা জিনিস মানে একটা কথা না বললেই নয়, কিন্তু এই মাইন্ডসেটটা তো যেহেতু পরিবর্তনশীল, আজকে যারা মাইন্ডসেট করলো তারা আবারও যে আর একটা দুর্নীতিগ্রস্ত মানে সরকার চাবে না, সেটা কিন্তু না। কারণ 16 বছরের একটা হ্যাবিট, দুর্নীতি করছে, ঘুষ খাচ্ছে, তারপরে কোনো দায়বদ্ধতা নাই, সমাজে বিচার নাই, শক্তির অপব্যবহার করার একটা টেন্ডেন্সি। যখনই এই কাতার থেকে যখনই ক্রাইসিসে যাবে, অর্থ ক্রাইসিসে, তখন ওরা আবার যাবে এই দেশে যেন আবার দুর্নীতিগ্রস্ত সমাজ আসুক বা আবার সরকার আসুক। এটাকে পরিবর্তন করতে হলে আমাকে ট্রেন্ড আপ লোক দরকার, ভিশনারি মানুষকে আমার নিয়ম, যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতে হবে। এটাকে আপনাকে এবং ভালো একটা অ্যাকাউন্টেবল বডি থাকতে হবে, এবং অ্যাকাউন্টেবিলিটি ইভালুয়েশন অ্যান্ড মনিটরিং সেল থাকতে হবে। এবং আমাদের যে আইন এবং যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে খুব স্টেবল রাখতে হবে। আমাদের জাস্টিস সিস্টেমটাকে খুবই ভাইব্রেন্ট করে রাখতে হবে, যে আমি যদি প্রধান উপদেষ্টাও হই, আমিও যদি দুর্নীতি করি, আমার কিন্তু জেলে যেতে হবে। এই বিষয়গুলো আমলে নিতে হবে। আর একটা জিনিস আপনাকে বলি, আপনি বলতে চাচ্ছেন এই বিপ্লবের একটা আউটকাম আসতে পারে পুরো রাষ্ট্র কাঠামোর একটা সংস্কার। এবং আর একটা জিনিস বলি, আমাদের দুটো প্যাটার্ন নিয়ে আগাতে হবে। একটা হলো ভিশনারি আর একটা হলো ভিশনারি। আমার একটা হলো দীর্ঘমেয়াদী, আর একটা হলো আমার স্বল্পমেয়াদী। আমার একটা পরিকল্পনা নিয়ে সামনের দিকে আগাতে হবে, তা না হলে এই দেশ কিন্তু উন্নত হবে না। আপনাকে একটা কথা বলবো, আমি একটু যদি ইতিহাস আপনাকে তুলে ধরি, আমি তিনটা উদাহরণ দিচ্ছি। জাপান কিন্তু 1941 সালে যে ওদের উপরে যে নাগাসাকি এবং হিরোশিমায় যে বোমা পড়লো, তারপরে কিন্তু দেশের অর্থনৈতিক পুরো চাকাটা থেমে গিয়েছিল এবং গরিব হয়ে গিয়েছিল। এবং আপনি শুনলে অবাক হবেন, জাপান কিন্তু এশিয়ার ভিতর সবচেয়ে বর্বর জাতি ছিল। আজকে কিন্তু ওরা সব সভ্য জাতি। আজকে পৃথিবীতে একটি জাতি, মানে দুটো জাতিও যদি সভ্য জাতিকে বাছাই করেন, জাপানকে আপনি ইগনোর করতে পারবেন না। আমি অর্থনীতি যতটুকু বুঝি, যে অর্থনীতিতে একটা ট্রিগারিং অর্থনীতিকে আপনাকে পরিচিত করাতে হবে অথবা প্র্যাকটিসে আনতে হবে। তা না হলে এই দেশের অর্থনীতির পরিবর্তন আপনি করতে পারবেন না। আপনি যদি অর্থনীতির শুধুমাত্র একটা ধুরই মানেন, যে আমার কৃষি উন্নয়ন করব, কৃষিতে বিপ্লব করব, খাদ্য স্বয়ংসম্পূর্ণ করব, সেভাবে কিন্তু আপনি কিন্তু উন্নত দেশে আপনি রূপান্তরিত করতে পারবেন না। সরি টু সে। কেন? 2000 সালের আগে চায়নার অবস্থান ছিল, অর্থনৈতিক অবস্থান ছিল কৃষিতে উন্নয়ন। ওরা কৃষিতে বিপ্লবও ঘটিয়েছিল, কিন্তু চায়না কিন্তু সেভাবে উন্নত করতে পারেনি, আনফর্চুনেটলি। কিন্তু 2010-এর পরে ওরা মিক্স ইকোনমি নামের একটা টিকারিং ইকোনমিক্স ওরা নিজেরা ডেভেলপ করলো। সেখানে ওরা করলো যে টেকনোলজি এবং সায়েন্স ও টেকনোলজিকে ওরা প্রাধান্য দিল, যাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে, মডার্ন ইকোনমিক্সে চলে গেল। ওরা যখন ভাবলো যে আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং টেকনোলজি বাদে একটা দেশ উন্নত করতে পারে না। কেন পারে না? আপনি একটু চিন্তা করেন, আমি যদি এগ্রিকালচারে বুঝলাম যে আমার 5 মনের জমিতে আমি 20 মন ধানের উৎপাদন, আমি 15 মন ধান বাড়াবো উৎপাদন সক্ষমতাকে, ঠিক আছে, এটা একটা বিপ্লব। আমি 3 গুণ বাড়াতে পারছি নানানভাবে, কিন্তু সেটার দাম কত, সেটার প্রতি খরচ কত, পার ইউনিট খরচ, প্রতি মন ধানের খরচ কত, এবং প্রতি মন ধানের বিক্রয় মূল্য কত, আপনি একটু চিন্তা করেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ওই বিপ্লবে কিন্তু আমাদের দেশ উন্নত হবে না। কারণ আমাদের প্রতিটা জিনিস কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আমরা কিন্তু ইম্পোর্টের উপরে নির্ভরশীল, আমরা কিন্তু আমদানি নির্ভরশীল একটা কান্ট্রি। কৃষিটা বাদ দিলাম, কিন্তু কৃষি বাইরে আমাদের জীবন ব্যবস্থায় তো মানে কি বলবো, মানে একদম
আপনার ছোট ডিভাইস থেকে শুরু করে সব কিছুই আমার বাইরে থেকে আনতে হয়। আপনি এই জন্য বলি যে ওরা তখন চিন্তা করলো যে ডেভেলপ কান্ট্রিকে যদি আমি কেন ডেভেলপ কান্ট্রি হলো, ডেভেলপ কান্ট্রির মূলমন্ত্র, অর্থনৈতিক মূলমন্ত্রকে ওরা বুঝতে চেষ্টা করলো। দেখলো যে 200 টাকার, আপনি একটা চিন্তা করেন, একটা মোবাইল যদি বিক্রি হয় 2 লাখ 3 লাখ টাকা একটা মোবাইল বিক্রি হয়, আর আপনি সেই মোবাইলের পেছনে খরচ যায় 300 টাকা। আপনি একটু চিন্তা করেন, একটা মোবাইলে 300 টাকা লোহা যায়, টেকনোলজি যাবে না হলেও ধরেন 30,000, তাহলে 33,000 টাকা ধরেন আমি খরচ যাচ্ছে, কিন্তু আমি সেটা বিক্রি করছি 3 লাখ টাকা। আপনি একটু চিন্তা করেন। আর আমি 30 পণ ধান উৎপাদন করছি, আমি বিক্রি করছি 30,000 টাকা, খরচ যাচ্ছে 25,000 টাকা। এই উন্নয়ন দিয়ে কি দেশ উন্নতি হবে? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে অর্থনৈতিক জায়গাটাকে বাড়াতে গেলে প্রত্যেকটা দেশে একটা স্ব নিজস্ব একটা শিল্পায়নের জায়গা থাকতে হবে। নট অনলি শিল্পায়ন, তাদের নিজস্ব রাজনৈতিক থিওরি থাকতে হবে। যেটা কোন থিওরিতে তারা আমাদের দেশে মানে আমাদের দেশে আমরা বলতে পারি একটা আছে, সেটা কিন্তু যেমন পোশাক শিল্প, গার্মেন্টস থেকে কিন্তু আমাদের দেশে একটা নিজস্ব কিন্তু একটা অর্থনৈতিক চাকা উদ্যোগতিতে একটা প্রভাব ফেলছে। দেখেন, আমি গার্মেন্টসের কথা যদি বলি, এটাও কিন্তু ওই কৃষি ক্ষেত্রের মতোই বলা চলে, কারণ গার্মেন্টসের র মেটেরিয়ালস কিন্তু এই কৃষি থেকেই আসে, তুলা থেকে আসে। আপনি একটু বুঝতে চেষ্টা করেন, গার্মেন্টসের আপনি একটা টি শার্ট কয় টাকা দিবেন? আপনার কাছে বানিয়ে নিয়ে যাচ্ছে ধরেন 500 টাকা দিয়ে, আপনার তার পিছনে খরচ আছে 300 টাকা, আপনার 200 টাকা লাভ হচ্ছে। হ্যাঁ, আপনার অনেক ইউনিট আপনি বিক্রি করছেন, কিন্তু আপনি চিন্তা করেন তো, যত ইউনিট বিক্রি করেন এর সাথে যত লোক জড়িত, তার 10 ভাগের 1 ভাগ যদি জড়িত করে আপনি যদি ডিভাইস শিল্প, যদি মানে কোনো একটা টেকনোলজি বেস যদি শিল্প তৈরি করতে পারেন, তাহলে আপনি কি আসবে বলেন? আপনি একটা টি শার্ট বিক্রি করছেন 500 টাকা, আর আপনি যদি একটা রাফেল অথবা একটা যদি আপনি কি বলবো একটা রিভলভার যদি বানাতে পারেন, একটা রিভলভার বিনিয়োগ 5 লাখ টাকা। আপনার কাছে কি মনে হচ্ছে সেই প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে সেই মানব সম্পদটা আমাদের দেশে আছে? আমার এটা ভিশনারি প্ল্যানে যেতে হবে। আমার ধরেই নিতে হবে আগে 5 বছর শুধুমাত্র আমরা মানুষকে তৈরি করব। হ্যাঁ, মানব সম্পদ তৈরি আমরা ক্রিয়েট করব। তার জন্য আমার ইকো জোন তৈরি করতে হবে। তারা 5 বছর পরে বের হবে, তাদের জন্য আমার বেশি দরকার নেই। আমাদের একটু বিজ্ঞান এবং প্রযুক্তির দিকে আগাতে হবে। প্রযুক্তির দিকে আমাদের কিন্তু এক্সিস্টিং বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভরশীল বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু সেটা ওয়ার্ল্ড ক্লাস কিনা সেটা একটা প্রশ্ন। এবং আর একটা জিনিস আপনাকে বলি, এটা কিন্তু খুবই আশার বাণী, আমাদের এইসব বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বিশ্বের অনেক বড় বড় টেকনোলজি বেস কাজকর্ম কিন্তু তাদের মাধ্যমে হচ্ছে বিশ্বের ডেভেলপ কান্ট্রিগুলোতে। তাদেরকে তো আমরা কাজে লাগাতে পারছি না, দুঃখজনক। আমি কেন রাফেলের কথা বললাম? কারণ আমাদের মিলিটারির যে ম্যাটেরিয়াল, আমাদের মিলিটারির যে এলিমেন্টগুলো, সবই আমরা আমদানি নির্ভরশীল। আপনি চিন্তা করেন, আমরা একটা গোলা বারুদের পেছনে আমরা 100,000 কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। আমরা যদি এগুলি বানাতে পারতাম নিজস্ব অর্থায়নে, আমরা যদি বিমান শিল্পটাকে ধরি, একটা বিমানের কত দাম একটু চিন্তা করেন তো, 3,000 4,000 কোটি টাকা দাম। আমার 10টা, বেশি না, আমি 10টা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করব, তাদেরকে আমি টার্গেট দিব, তাদের পিছনে আমি খরচ করব, তাদেরকে আমি টার্গেট দিব 5 বছর। তোমাদেরকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে আমি 10,000 কোটি টাকা করে দিলাম, আগামী 5 বছরের ভিতরে আমার একটা প্লেন, একটা ফাইটার, তারপরে তোমার সিঙ্গেল প্লেন, তারপরে তোমার কি বলে তারপরে মানে কি বলে যাত্রীবাহী প্লেন তোমরা বানাবা। আপনি দেখেন না, 5 বছর ভিতরে বানায় ফেলবে এরা। খুব সুন্দর মিজানুর রহমান, আমাদের আসলে আপনার আলোচনাটা প্রচণ্ড মানে ফ্রুটফুল ছিল আমাদের দর্শকের জন্য, এবং আমার মনে হয় যে আজকের টেবিল থেকে, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা থেকে যে বিষয়গুলো আমার দর্শকরা জানতে পেরেছে, সেটা হচ্ছে যে আমাদের যে জনগণ এবং হচ্ছে যে গণতন্ত্রের মধ্যে যে একটা ফারাক থাকছে দিনের পর দিন, এবং সেই জায়গায় নেতৃত্বের কী ভূমিকা, এবং আমাদের রাজনৈতিক অবস্থার বর্তমান পরিস্থিতি, এবং আমরা কোথায় কিভাবে আসলে গিয়ে একটা সুন্দর একটা ভবিষ্যৎ আমরা বাংলাদেশের জন্য করতে পারবো। এবং সবচেয়ে আপনার যেটা মানে শেষ পর্যায়ের যে আলোচনাটা, যে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে একটা উন্নয়নের দিকে এগিয়ে যেতে হলে বিজ্ঞান এবং প্রযুক্তির যে একটা প্রায়োগিক যে একটা অনুশীলন, সেটা বাংলাদেশকে শুরু করতেই হবে, যেটা বাংলাদেশকে একটা সময় হয়তো বা চীন, মালয়েশিয়া বা জাপানের মতো একটা আমরা চাই। আপনার সাথে আমি একমত, আপনি খুব ভালো প্রাসঙ্গিক কথা বলছেন, খুবই ভালো লাগছে আমার।
অ্যাকচুয়ালি আমাদেরকে রোল মডেল আসলে আমি বলবো পশ্চাৎপদ, যে আমি একদম মানে খুবই আমি একদম প্রত্যক্ষভাবেই বলছি, ভারতের নাম নিয়েই বলছি। ভারতের জন্ম কিন্তু 100 বছর হয়ে গেল প্রায়। তাদের দিকে তাকিয়ে থাকতে চলবে না আমাদের। আমার আমার এই স্টেরিওটাইপ চিন্তাভাবনাকে, গদবাঁধা চিন্তা চেতনা এবং উন্নয়নের চিন্তা চেতনা থেকে আমার অনেক দূরে সরে যেতে হবে। আমার এখন নতুন করে রোল মডেল সৃষ্টি করতে হবে। আমার যে কোনো 2-3টা দেশকে আমার টার্গেট করতে হবে, যে আজকে এখানে কিভাবে আসলো। আমরা দেখি না, আমরা তাদের সাথে যোগাযোগ, নতুন করে আমরা কূটনৈতিক রিলেশন শুরু করি তাদের সাথে, তাদের কাছ থেকে আমরা কিছু শিখি, তাদের কাছ থেকে শিখি, তাদের সাথে আমাদের এক ধরনের নলেজ শেয়ার হোক, ইনস্ট্রুমেন্ট শেয়ার হোক, ক্যাপিটাল শেয়ার হোক। আর এই উন্নয়নের এই জার্নিতে, এই যাত্রাতে অনেক, এটা আপনাকে ভুললে চলবে না, অনেক ষড়যন্ত্র থাকবেই। পৃথিবীতে যত বড় দেশই আছে যারা উন্নয়ন করেছে, তাদের অনেক বাধা বিপত্তি পার করেই কিন্তু আজকের এই ডেভেলপ কান্ট্রি। আশা করছি আজকের এই আলোচনাটা আমাদের দর্শকরাও শুনবে, এবং আমাদের যারা রাষ্ট্র কাঠামো পরিচালনার সাথে যে বিশেষ ব্যক্তিবর্গ জড়িত আছেন, তারাও নিশ্চয়ই আমাদের চাওয়া পাওয়াগুলোর সম্পর্কে জানতে পারবেন, এবং সে অনুযায়ী তারা তাদের রূপরেখা তৈরি করতে পারবেন। আমাদের কাম্য থাকবে আপনাদের মাধ্যমে বা জনগণের প্রত্যাশাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো এই বলে আজকে আমি আমার টেপ শেষ করছি। ধন্যবাদ আপনাকে, আর আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমাকে সময় দেওয়ার জন্য, আমাকে আমন্ত্রণ। শুধু দর্শক মণ্ডলী, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট।